দুটি পূর্ণ সংখ্যার একটি অপরটির 3/4 অংশ এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 120। দুটি সংখ্যার যে সংখ্যা সেই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে হবে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখে মনে হচ্ছে প্রশ্নটা সহজ হবে, কিন্তু যথেষ্ট জটিল এবং বোঝার ব্যাপার রয়েছে। ভালো করে না বুঝলে কিন্তু এই ধরনের প্রশ্নর তোমরা সমাধান করতে পারবে না। পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটাকে বারবার পড়ো, বোঝার চেষ্টা করো। অঙ্কটা যখন করতে যাবে তখন বুঝবে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেক কিছু জানতে হবে। তো আজকের ক্লাসে এই প্রশ্নটাই বোঝানো হবে, ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে। বুঝলে এরকম ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে পেরে যাবে। আবার পড়ছি, দেখো, দুটি পূর্ণ সংখ্যার একটি অপরটির 3/4 অংশ, মানে একটি অপরটির 3/4 অংশ এবং সংখ্যা দুটি লসাগু দেওয়া আছে 120। গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করতে হবে। লসাগু দেওয়া আছে আর একটি অপরটির 3/4 অংশ এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। আমাদের এখান থেকে গসাগুটা বের করতে হবে। যদি প্রশ্নটাকে ইংলিশে হয় তাহলে এরকম হবে, 2 হোল নাম্বারস আর 3/4 অফ দ্য আদার, মানে একটি অপরটির 3/4 অংশ। 1 নাম্বার যা হবে, আদার্স নাম্বার হবে 3/4 অফ 1 নাম্বার। একটি নাম্বার আর একটা 3/4 অংশ, কিন্তু ভালো করে বুঝতে হবে। অ্যান্ড দ্য এলসিএম অফ 2 নাম্বারস, দুটো নাম্বার এলসিএম দেওয়া আছে 120। এই সিএ বের করতে হবে। তাহলে দুটো নাম্বার, তার মধ্যে রিলেশনটা কী দেওয়া আছে, একটি অপরটির 3/4 অংশ, 3/4 পার্ট। একটি যদি এক্স হয়, অপরটা হবে এক্স অফ 3/4, এক্স অফ 3/4। তাদের এই শেপটা দেওয়া, এলসিএমটা দেওয়া আছে 120। এই শেপটা বের করতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আজকের ক্লাসে যে প্রশ্নটা বোঝানো হচ্ছে, আবার বলছি, এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট জটিল। ভালো করে বুঝবে কীভাবে করতে হবে। এরকম ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে বুঝে বুঝে কিন্তু করে আসতে হবে। একটু একটা দুটো প্রশ্ন ঘোরানো থাকবে, তার মধ্যে আজকের ক্লাসের প্রশ্নটা কিন্তু একটু ঘোরানো প্রশ্ন। ভালো করে বুঝতে হবে। মন দিয়ে ক্লাসটা বোঝো এবং বোঝার পর বাড়িতে ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। এবং আরেকবার বলি, বুঝলে কি না অঙ্কটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। চলো শুরু করি। অঙ্কটা কীভাবে করতে হবে দেখো। অঙ্কটা শুরু করার আগে আর একবারে পড়ছি অঙ্কটা, দেখো। দুটি পূর্ণ সংখ্যার একটি অপরটির 3/4 অংশ এবং সংখ্যা দুটি লসাগু 120 দেওয়া আছে। গসাগু নির্ণয় করতে হবে। দেখো, সাপোজ আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি এ। আমি একটা সংখ্যা ধরলাম, আর একটা ধরছি বি। তাহলে একটা সংখ্যা এ ধরলাম আর একটা সংখ্যা বি ধরলাম। একটা নাম্বার এ আর একটা নাম্বার বি ধরলাম। এবার প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটা অপরটার 3/4 অংশ, তাই তো? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, একটা অপরটার 3/4 অংশ মানে কি? প্রশ্ন অনুসারে একটা অপরটার 3/4 অংশ, অপরটাকে বি এর, মানে অফ বি এর 3/4 অংশ, মানে এটাকে যদি আমরা অন্যভাবে লিখি তাহলে কী হবে, 3b/4। ভালো করে বোঝো এটা। তাহলে প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি অপরটির 3/4 অংশ। তাহলে একটি যদি এ হয় তাহলে অপরটার 3/4 অংশ মানে বি অফ বা এর 3/4 মানে 3b/4। এটা আমরা অঙ্কের মধ্যে, প্রশ্নের মধ্যে পেয়েছি। আবার আমরা একটা সূত্র জানি, ফর্মুলা জানি, তোমরা জানো। সেই ফর্মুলাটা কি? একটি সংখ্যা ইন্টু আদার্স সংখ্যা বা অপর সংখ্যা সমান এইচসিএফ ইন্টু এলসিএম বা এলসিএম ইন্টু এইচসিএফ বা লসাগু ইন্টু গসাগু। আমরা জানি এই সূত্রটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, পরীক্ষা আসে। তাহলে লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ, ভালো করে বুঝতে হবে। এইচসিএফটা কি? এ আর বির, যদি আমরা একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি ধরেছি, তাহলে এদের এইচসিএফ কত হবে? এইচসিএফ গসাগু তোমাদের আমি শিখিয়েছি ক্লাসের মধ্যে। এইচসিএফটা কী হবে এর আগের অনেক ভিডিওতে রয়েছে। এ আর বির যদি এইচসিএফ করি তাহলে এ বিই হবে। ভালো করে খেয়াল করো, এ আর বি যদি এইচসিএফ করি এ বিই তো হবে। এ তো আলাদা, বি তো আলাদা, এদের মধ্যে কমন তো কিছু হয় না। তাহলে এ ইন্টু বি, তাহলে এইচসিএফ হবে এ বি। ঠিক আছে, এ বিটা কিন্তু এইচসিএফ। আর 120টা এলসিএম প্রশ্নে দেওয়া আছে। এটা হচ্ছে 1 নাম্বার অ্যান্ড আদার নাম্বার, মানে এটা ফার্স্ট নাম্বার আর এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। এটা ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু লিখে ফেললাম। ঠিক আছে, ভালো করে বুঝবে। এবার এখানে দেখো, একটু আগে আমরা কি লিখলাম, লিখেছি এ ইকুয়াল টু 3b/4। এ ইকুয়াল টু 3b/4 মানে এ সমান 3/4, 3b/4। তাহলে আমরা এর জায়গায়, এই যে এটা রয়েছে এর জায়গায় আমরা লিখতে পারি 3b/4, মানে এ সমান তো 3b/4। তাহলে এর জায়গায় 3b/4 লিখতে পারি।
তাহলে দেখো 3b/4 লিখলাম এর জায়গায়, ইন্টু বি ইকুয়াল টু 120 ইন্টু এ বি লিখেছি। ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? এইবার এই জায়গাটা ভালো করে বুঝবে। তাহলে আবার বলছি, এ মানে হচ্ছে, এ মানে কি 3b/4, তাহলে এর জায়গায় আমরা 3b/4 লিখে ফেলেছি। তাহলে 3b/4 ইন্টু বি ইকুয়াল টু 120 ইন্টু এ বি, ঠিক আছে? দেখো এবি মানে তো আমরা গসাগু বা এইচসিএফ, এবি তো এখানে এইচসিএফ মানে এইচসিএফ বা গসাগু হচ্ছে এবি, তাই তো? তাহলে আমরা যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলেছে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করো, তাহলে আমরা ধরে নিচ্ছি, সাপোজ ধরে নিচ্ছি, ধরি বা সাপোজ এইচসিএফ বা গসাগু সমান এক্স। ভালো করে বুঝবে, আমরা কিন্তু গসাগু বা এইচসিএফটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে পরে আমাদের কেন এখানে স্যার, এখানে প্রশ্ন হতে পারে স্যার আপনি এক্স কেন ধরলেন, এখানে তো এবি ছিল, এইচসিএফ, এবি এইচসিএফ ছিল ঠিকই, কিন্তু এক্সটা কেন ধরলাম, কারণ আমরা ইকুয়েশন বা সমীকরণ গঠন করব, তাই সমীকরণ গঠন করে এক্সের মান, এক্সের ভ্যালু বের করবো এইচসিএফের, সেই জন্য আমরা এখানে কিন্তু গসাগুটা এক্স ধরেছি। তাহলে পরের সমীকরণটা কী হচ্ছে ভালো করে দেখো, পরে তাহলে কী হবে, এখানে ছিল 3b²/4 ইকুয়াল টু 120 ইন্টু, দেখো এইচসিএফ, এবির জায়গায় আমরা এইচসিএফ কী ধরেছি, এই এবি যেটা ছিল, এবির জায়গায় আমাদের এইচসিএফটা কী ধরলাম, এক্স, ঠিক আছে? ভালো করে বোঝো। এবার দেখো অর বা, তাহলে b² সমান 120, ভালো করে বুঝবে, 120 হলো ইন্টু, এই এক্স তো আছেই, এই 3/4 যেটা আছে 3/4, এটাও পাশে গেলে কী হবে, এটা ইন্টু হয়ে ডিভিশন, ইন্টু হয়ে উল্টে যাবে, 4/3 হয়ে যাবে। এই যে 3/4টা তো b² সাথে ইন্টু হয়েছিল, গুণ হয়েছিল, তাই না? এই 3/4 ইন্টু b², এটার মানেই তো এটা 3b²/4, তাই তো? এই ইন্টুটা, গুণটা পাশে গেলে কী হয়ে যায় জানো তোমরা, সমীকরণের বা ইকুয়েশনের উল্টো দিকে গেলে কী হয়, ভাগ হয়, ভাগটা আবার গুণে উল্টে যায়, তাই একেবারে গুণ করে কিন্তু উল্টে দেওয়া হলো। ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা লাইন ভালো করে বুঝতে হবে, উল্টে দেওয়া হলো। এবার দেখো কাটাকাটি করছি, কাটিং করছি, তাহলে হয়ে গেল 40, ঠিক আছে? তাহলে দেখো অর b² ইকুয়াল টু কত হলো, দেখো এটা গুণ করলে হবে 160x, ঠিক আছে? b² সমান 160x হলো। এবার এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমরা জানো যে লেফট সাইডে যদি b² হয়, এর আগেও বহুবার শেখানো হয়েছে, যদি লেফট সাইডে এরকম বর্গ থাকে মাথায়, তাহলে এই বর্গটা উঠে গিয়ে পরের লাইনে এই পাশে রাইট সাইডে রুট ওভার হয়। তোমরা জানো, এটা ক্লাসে শেখানো হয়েছে, এর আগেও অনেক ক্লাসে অনেক অঙ্কের মধ্যে এটা বলা হয়েছে, এবং তোমরা সেটা জানো। সেটা কি জানো আবার বলছি, এখানে যেটা থাকবে এই b² যেটা রয়েছে, পরের লাইনটা বি হয়ে যাবে, আর এই পাশেটা রুট ওভার হবে, ঠিক? এটা আমরা জানি। কিন্তু একটা কথা দেখো, 160 এটার কিন্তু বর্গমূল হয় না, 160 এটার কিন্তু বর্গমূল হয় না, এই জায়গাটা ভালো করে বুঝবে। 160 বর্গমূল হয় না, রুট ওভার করলে বর্গমূল হবে না। তাহলে এই দেখো, এই এক্সটা কাকে ধরেছিলাম, একটু আগে আমরা অঙ্কের মধ্যে ধরেছি, এক্স কাকে ধরেছিলাম, এক্স মানে ধরেছিলাম আমরা গসাগুকে, এইচসিএফকে। তাহলে এক্সের জায়গায় এমন একটা সংখ্যা, এখানে একটা এমন একটা সংখ্যা হবে যার গুণ করলে এটা একটা মানে বর্গমূল হবে, এমন সংখ্যা হবে, মানে পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। আবার বলছি, এক্সটাকে আমরা কি ধরেছিলাম, এক্সটাকে একটু আগে আমরা ধরেছিলাম গসাগু এইচসিএফ ধরেছি। তাহলে এক্সের জায়গায় এমন একটা সংখ্যা, এ দেখো 160 বা 160, আর এক্সের মাঝখানে কিছু নেই, মানে ইন্টু আছে তো, তাহলে এখানে এমন একটা সংখ্যা থাকবে যেটা আমরা বের করব আমরা, যে সংখ্যাটা এর সাথে গুণ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা হবে। তা তোমরা একটু বুঝতেই পারছো যে এখানে যদি আর একটা শূন্য হতো, তাহলে এটা একটু পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো, তাই না? এটা, তাহলে এটা বর্গমূল করলে 40 হতো, 40 হতো, তাই না? তাহলে আমরা কি এখানে কি লিখবো আমরা, যে যেহেতু বিটা একটা পূর্ণ সংখ্যা হতে হবে, কারণ এটা একটা হোল নাম্বার হতে হবে, এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে হবে, তাই কিন্তু আমরা সাপোজ ধরতে পারি বা বুঝতেও পারছি আমরা এখানে এক্স হলো 10, তাহলে এক্স ইকুয়াল টু আমরা 10 ধরতে পারি, এক্স ইকুয়াল টু 10 সাপোজ আমরা ধরে নিচ্ছি।
বা আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু 10। তাহলে কী হবে ভালো করে বুঝবে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 160 ইন্টু 10। কেন 10 হলো বুঝতে পারলে? কারণ এটাকে তো আমাদের পারফেক্ট স্কোয়ার নাম্বার করতে হবে, এটাকে তো পারফেক্ট স্কোয়ার নাম্বার আমাদের করতে হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার। কারণ বি স্কোয়ার পরের লাইনে তো আমাদের বি ইকুয়াল টু রুট ওভার করতে হবে, তো 160 তো রুট ওভার হয় না। তাহলে এটাকে পারফেক্ট স্কোয়ার নাম্বার করতে গেলে 10 দিয়ে এটাকে আমাদের ইন্টু করতে হবে। 10 দিয়ে আমাদের কী করতে হবে? ইন্টু করতে হবে। অনেক প্রবলেম সলভ করার সময় তোমরা দেখেছো এলসিএম বা লসও করার পর যে নাম্বারটা হচ্ছে ওটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে না, মানে ওটা জোড়া হচ্ছে না, জোড় হয় না। তাহলে যে নাম্বারগুলো জোড়া থাকে না সেগুলো আমরা কি করি? সেগুলো ডবল করে ইন্টু করে ওর সাথে করে পারফেক্ট স্কোয়ার নাম্বার করি। একইভাবে এটাকেও আমরা পারফেক্ট স্কোয়ার নাম্বার করতে গেলে 10 দিয়ে ইন্টু করতে হবে। 10 দিয়ে কী করতে হবে? ইন্টু করতে হবে। তাহলে এবার দেখো, অর বি স্কোয়ার ইকুয়াল টু 1600, ঠিক আছে? তাহলে দেখো দেয়ার ফোর বি ইকুয়াল টু কী হবে তাহলে? 1600 রুট ওভার হয়ে গেল, বলেছিলাম স্কোয়ার উঠে গেলে রুট ওভার হয়ে যাবে। তাহলে বির ভ্যালু কত বেরিয়ে গেল? 4040। দেখো তাহলে বির ভ্যালু কিন্তু 4040 বেরিয়ে গেল, ঠিক আছে? এবার দেখো বি যদি 4040 হয় তাহলে এটা কীভাবে বের করবো? যে আমরা একটা ইকুয়েশান আগে প্রথমেই লিখেছিলাম, আমরা যে ইকুয়েশানটা সেই ইকুয়েশানটা ধরে নিতে পারি, যে কোনো একটা ইকুয়েশান ধরতে পারি। তার মানে প্রথমে আমরা যে ইকুয়েশানটা লিখেছিলাম সেটাই আমরা ধরে নিচ্ছি। প্রথম ইকুয়েশানটা কী লিখেছিলাম? প্রথম ইকুয়েশানটা লিখেছিলাম হচ্ছে আমরা এ ইকুয়াল টু 3b/4, এটা কোশ্চেনের মধ্যেই ছিল। প্রথমে একটা যে আমরা যে কন্ডিশনটা লিখেছিলাম এ ইকুয়াল টু 3b/4, এখানে আমরা এ ইকুয়াল টু বির ভ্যালু বেরিয়ে গেছে 3 ইন্টু 40/4, এই 10। তাহলে দেখো এর ভ্যালু আমরা 30 পেয়ে গেলাম, ঠিক আছে? বির ভ্যালু 40, এর ভ্যালু 30। তাহলে দেখো এ বেরিয়ে গেছে 30 একটা নাম্বার, আর বি বেরিয়ে গেছে 40 আর একটা নাম্বার। এবার দেখো এদের আমরা এইচসিএফ বের করতে পারি। দেখো এই 40কে তোমরা বুঝতেই পারছো এইচসিএফ কী হবে, কারণ আগেই আমরা এক্সের জায়গায় 10 ধরেছিলাম, 10 ধরে ওটা পারফেক্ট স্কোয়ার নাম্বার করেছি। 10টাকে আমরা আবার এইচসিএফ ধরেছিলাম। তাহলে আগেই আমরা বুঝে গেছি যে ওই 10টা হলো এইচসিএফ, কিন্তু সেটাকে প্রুভ করতে হবে তো, কারণ 10টাকে তো আমরা সাপোজ ধরেছিলাম। দেখো প্রুভ করছি, দেখো 31-এ 30, এই 10, এই 30 চলে এলো, এই দেখো 3-10-এ 30। তাহলে দেখো এইচসিএফ হয়ে গেল 10। তাহলে বুঝতে পারছো প্রশ্নের মধ্যে যেটা বলেছিল যে দুটো নাম্বারের এইচসিএফ কত হবে? দুটো নাম্বারের এইচসিএফ হবে কিন্তু 10। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আর একবার প্রশ্নটা কিন্তু আমি বোঝাচ্ছি, ভালো করে মন দিয়ে বুঝবে। দেখো প্রশ্নের মধ্যেই বলা ছিল একটি নাম্বার আর একটার হচ্ছে 3/4 পার্ট বা 3/4 অংশ। তাহলে একটা যদি আমরা এ ধরি আর একটা বি ধরে নেই, তাহলে কি হবে? একটা নাম্বার আর একটা 3/4 অংশ, মানে এ ইকুয়াল টু 3b/4। এটা এই পর্যন্ত আশা করছি বুঝেছো? একটা নাম্বার আর একটা 3/4 অংশ, আর একটার এর বা অফ, তাহলে 3/4 ইন্টু বি মানে 3b/4, তো আমরা বুঝে গেলাম, ঠিক আছে? তাহলে এবার আমরা একটা ফর্মুলা জানি, একটি নাম্বার ইন্টু আদার নাম্বার, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, এ ইন্টু বি ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ, লসাগু গুণ গসাগু জানি আমরা এটাও জানি যে দুটো সংখ্যা এ আর বির গসাগু করলে কত এ বি হবে আমরা জানি। দেখো এ মানে কি এ ইন্টু 1, বি মানে কি বি ইন্টু 1, এদের মধ্যে কমন কে যায়? এদের মধ্যে দেখো এ ইন্টু বি দুটো সংখ্যা, এদের মধ্যে কমন কেউ তো নেই। কমন এদের মধ্যে কে কমন আছে? কেউ কমন নেই। তাহলে এদের এইচসিএফ কিন্তু এ বি হবে, বোঝা গেছে? এখানে যে এইচসিএফটা এ বি লিখেছি, তুমি যদি মনে করো যে আমি এখানে স্যার এ বি লিখবো না, এইচসিএফের জায়গায় শুধু এইচসিএফ লিখে রাখবো, তাও লিখতে পারো। আর যদি এ বি লেখো তাহলে মাঝখানেটা কমা দিও, ঠিক আছে? তাহলে তুমি যদি মনে করো যে আমি আবার বলছি এখানে এইচসিএফটাই বের করবো, যে আমাদের প্রশ্নের মধ্যে এইচসিএফ বা গসাগু বের করতে হবে, তাহলে কেউ বাংলায় যারা লিখবে তারা গসাগু লিখবে, ইংলিশে যারা লিখবে এইচসিএফ। এটা এখানে এইচসিএফও লিখে রাখতে পারো। আর যদি তোমরা এ বি লেখো তাহলে এর বির মাঝখানে কমা দিও, ঠিক আছে? না হলে এইচসিএফই লিখে রাখো, এইচসিএফ বা গসাগু লিখে রাখো, গসাগু। এবার দেখো তাহলে এইখানে দেখো এ ইকুয়াল টু 3b/4 লিখেছি, তাহলে এর জায়গায় 3b/4 লিখলাম, ঠিক আছে? একটু আগে আমরা লিখেছি প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি সংখ্যা অপরটি 3/4 ইন্টু বি, মানে একটি সংখ্যা অপরটি 3/4 অংশ, আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে? এবার দেখো এই বি আর বি গুণ করলে বি স্কোয়ার হবে, তাই 3b² আমরা দেখো লিখেছি 3b² 4 লিখে ফেলবো 3b² 4, এই যে লিখেছি।
এবার দেখো গসাগুটাকে, গসাগু যেটা আমরা এ এই বি, গসাগু যেটা এ বি রয়েছে, এই এ বি গসাগুটাকে কিন্তু আমরা এক্স ধরে নিচ্ছি, কারণ এটাই তো আমাদের বের করতে হবে। এক্স ধরে নিচ্ছি, ভালো করে দেখো। তাহলে এবার যেটা দাঁড়াচ্ছে 3b² / 4 = 120 ইন্টু এক্স। এই এ ইন্টু এ কমা বিটা আর লিখলাম না, এ কমা বিটা আর লিখলাম না, সেখানে আমরা আমরা এইচসিএফ এক্স ধরে নিয়েছি কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু আর লিখলাম না। এবার দেখো b² = এই 3/4 যেটা ইন্টু ছিল b² সাথে, ওপাশে গিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগটাও গুণ হয়ে উল্টে যাবে 4/3। কাটাকাটি করে কী হচ্ছে দেখো, কাটাকাটি করে 160 এক্স হচ্ছে, 160 এক্স হচ্ছে। দেখো b² আছে এখানে বাঁ সাইডে, লেফট সাইডে, এবার ওটা ওপাশে গেলে স্কোয়ার উঠে গিয়ে √/, হবে, কিন্তু 160-এর তো বর্গমূল হচ্ছে না। 160কে বর্গমূল করতে গেলে এই 160-এর সাথে 10 গুণ করতে হবে, 10 ইন্টু করতে হবে, মানে এক্সের জায়গায় 10 হতে হবে। 160 ইন্টু এক্স, তো এক্সের জায়গায় 10 হলে এটাকে যদি আমরা 10 দিয়ে ইন্টু করি তবেই কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে বা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, ঠিক আছে। তাই এখানে যে এক্সটা আছে, এক্সটাকে আমরা ধরে নিচ্ছি 10, এক্সটাকে আমরা সাপোজ 10 ধরে নিচ্ছি। এক্স মানে কি, এক্স মানে কিন্তু এইচসিএফ, এক্স মানে আমরা এইচসিএফ ধরেছিলাম একটু গসাগু, এই গসাগু কিন্তু 10 ধরে নিচ্ছি আমরা। এই দেখো এই যে 10, এটাই কিন্তু পরে আমরা প্রুভ করবো যে গসাগু 10 হচ্ছে, দেখবে আমাদের উত্তর কিন্তু 10ই হবে। তাহলে দেখো এবার b² সমান কত, 160 ইন্টু 10, তাহলে 1600 হলো। তাহলে b সমান কত হয়ে গেল, 4040 হয়ে গেল। তাহলে a সমান 3/4, এটা আমাদের অঙ্কের মধ্যে একটা শর্ত ছিল, প্রথম দিকে লিখেছিলাম। তাহলে ঠিক আছে, একটা শর্ত ছিল, সেখানে আমরা বির মান বসিয়ে আমরা কিন্তু এর ভ্যালু বের করে ফেললাম 30, ঠিক আছে, এর ভ্যালু 30 বের করে ফেলেছি। এ একটা সংখ্যা 30, বি আর একটা সংখ্যা 40 হয়ে গেল। এটা দেখো গসাগু বা এইচসিএফ কিন্তু 10 হয়ে গেছে, যেটা আমরা এক্সকে 10 ধরেছিলাম। বুঝতে পারছি 160-এর বর্গমূল হচ্ছিল না বলে, তাহলে কিন্তু সেই জন্য আমরা ওটাকে 10 ধরেছিলাম। কেন 10 ধরেছিলাম ভালো করে দেখো, একটু বুঝতে সুবিধা হবে, অন্যভাবে একটু বোঝাই। 160কে এই ফ্যাক্টরি বা উৎপাদকে ভাঙো, বুঝতে পারবে। এটা করছি দেখো, এই দেখো 2 দিয়ে করছি 40, এই দেখো 2 দিয়ে করছি 20, এই দেখো 2 দিয়ে করছি 10, এই দেখো 2 দিয়ে করছি 5, ভালো করে দেখো। এই দেখো দুটো 2-এর জোড়া রয়েছে, দুটো 2-এর জোড়া রয়েছে, এই দেখো একটা 2 আর একটা 5-এর জোড়া নেই। মানে এটাকে যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার করতে হয়, তাহলে দেখো একটা 2 একটা 5-এর জোড়া নেই মানে কি, আবার আমাদের 2 × 5 × 10 এর সাথে ইন্টু করতে হবে। তাই আমরা 160-এর সাথে 10 ইন্টু করেছি। এখন যদি জিজ্ঞাসা করো স্যার কেন 10 ইন্টু করেছি, সেটা কিন্তু আলাদাভাবে বুঝিয়ে দিলাম, এটা পরীক্ষার মধ্যে করতে হবে না, আলাদাভাবে বুঝিয়ে দিলাম কেন আমরা 10 ওখানে ইন্টু করেছি। পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে না বলে, বর্গ সংখ্যা হচ্ছে না বলে 10টা কেন ইন্টু করেছি সেটা কিন্তু বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আশা করছি অঙ্কটা বুঝেছো। আর একটা পার্ট অঙ্কের মধ্যে বোঝানোর আছে, যেটা প্রথম দিকে বোঝাচ্ছিলাম, সেটা দেখো এ আর বি, দেখো এইচসিএফ বা গসাগু, দেখো এ আর বির এদের যখন আমরা এইচসিএফ করবো, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে দেখো a × 1, আর বি মানে কি দেখো তো b × 1, তো এতে এইচসিএফ হয় না, তাহলে এদের এইচসিএফ 1 হয়। কিন্তু আমরা প্রশ্নের মধ্যে লিখবো না 1, ওখানে a, b লিখবো, বা না লিখলে এইচসিএফ লিখে রাখবে। আবার দেখো এদের যদি আমরা এলসিএমটা করি, এলসিএম দেখো এ আর বি, এ মানে কি a × 1, আবার বি মানে কি b × 1, তাহলে এলসিএমটা যখন কী করবো কী হবে, দেখো প্রথমে যা শিখিয়েছিলাম ক্লাসে বা ভিডিওর মধ্যে আছে, এ প্রথমটা যেটা থাকবে সেটা পুরোটা লিখে নেবো a × 1, পরেরটার মধ্যে এক্সট্রা কী আছে, অতিরিক্ত কী আছে যেটা আগে ছিল না, বি। তাহলে দেখো এদের এলসিএম হচ্ছে এ বি, 1টা দরকার নেই, লিখতে পারো 1ab বা না লিখলেও চলবে। তাহলে এলসিএম হচ্ছে এ বি, a × b, আর এইচসিএফ হচ্ছে, যেহেতু এদের এইচসিএফ যদি আমরা করতাম তাহলে 1 হতো, না হলে আমরা a, b লিখে দেবো। এ মানে একটি নাম্বার আর বি হচ্ছে অপর নাম্বার বা অপর সংখ্যা। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে আজকের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, তোমরা বুঝলে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।